আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে এভার কেয়ার হসপিটাল ঢাকা এবং ই ডক্টরের প্রয়োজনায় হ্যালো ডক্টর লাইভ দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের লাইভে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আমরা অনেকেই ভুগে থাকছি, বাট বিষয়টি নিয়ে আমরা হয়তো জানি না যে আসলেই এটি আমাদের জন্য একটি বড় ঝুঁকির কারণ। আমরা এখন খুব সহজেই হয়তো এক ক্লিকের মাধ্যমে বাসায় বসেই ঘরের বাজারটা করে ফেলতে পারি এবং খুব আনন্দে থাকি যে আগে যেখানে অনেক দূর হেঁটে গিয়ে রিক্সা নিয়ে অনেকগুলো দোকান ঘুরে বাজার করতে হতো, সেখানে এখন ঘরে বসে ল্যাপটপের সামনে বসে বা মোবাইল নিয়েই আমরা এক ক্লিকেই বাজার করে ফেলছি। অথবা ধরেন আপনার সন্তান স্কুল থেকে ফিরে খেলার মাঠে না গিয়ে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে গেল, সে হয়তো কোনো একটা ভিডিও গেমসে ব্যস্ত হয়ে পড়লো এবং আপনিও মনে মনে খুশি হচ্ছেন যে চোখের সামনে তো থাকছে। বাইরে যাচ্ছে যখন একটা নিরাপত্তাহীনতায় থাকবে, তার থেকে চোখের সামনে আছে। ব্যাপারগুলো কত ইজি হয়ে গিয়েছে আজকে। বাট এই ইজি ব্যাপারগুলা আমাদের চিন্তা যেমন কমিয়ে দিচ্ছে, ঠিক পাশাপাশি আর একটা জিনিস বাড়িয়ে দিচ্ছে, সেটা হলো আমাদের মৃত্যু ঝুঁকি, যেটার পেছনে দায়ী হলো ওবেসিটি, যেটাকে বলা হয় আহ, মানে স্থূলতা, মেদ স্থূলতা। তো আমরা আসলে আজকে কথা বলবো এই ওবেসিটি নিয়ে, যেটা আমাদের বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ওবেসিটির ভয়াল থাবা আমাদেরকে এমনভাবে গ্রাস করছে, এবং আমরা এত বেশি এখন আমাদের এই মডার্ন লাইফ, বিশেষ করে আমি এটাকে কিছুটা পশ্চিমা ধাঁচের লাইফ বলবো, এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। আমরা কিছুটা ফাস্ট ফুডের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, যে এই ওবেসিটি আমাদেরকে এখন মারাত্মক রকম চিন্তায় ফেলে দিচ্ছে। বিশেষ করে এখনকার ইয়াং জেনারেশন যারা, তারাও এই ওবেসিটির হাত থেকে কিন্তু মুক্ত নন। আমরা আজকে এই ওবেসিটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করেছি অধ্যাপক ডক্টর এস এম আবু জাফর স্যারকে। স্যার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর হিসেবে আছেন জেনারেল অ্যান্ড ব্যারিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে, এভার কেয়ার হসপিটাল ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। কেমন আছেন ডক্টর স্যার? আতিক, আমি ভালো আছি, ধন্যবাদ ভালো একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। এবং ওবেসিটি সম্পর্কে যে ভূমিকাটা আপনি রাখলেন সেটা সত্যি খুব সুন্দর। স্যার, আমরা প্রথমে আমাদের দর্শকদের আজকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে টেকনিক্যাল কারণে আমরা প্রোগ্রামটা আজকে হাফ অ্যান আওয়ার পরে শুরু করেছি, আধা ঘন্টা পরে। বাট আমরা আমাদের দর্শকদের আজকে কথা দিচ্ছি যে স্যারের কাছ থেকে আমি নিশ্চিত যে আজকে আমরা ওবেসিটি নিয়ে এত নলেজেবল একটা সেশন করতে পারবো, যেখানে হয়তো আমাদের এই লেট হওয়ার ব্যাপারটা দর্শকরা মাথাতেই রাখবেন না। বাট দর্শকদের কাছ থেকে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে টেকনিক্যাল প্রবলেমের কারণে যে লেটটা হলো। স্যার, ওবেসিটির কথা যখন প্রথমেই চলে আসে, আমি যদি একজন সাধারণ মানুষ হিসাবে যে কোশ্চেনটা আমার মাথায় ফার্স্টে আসবে সেটা হলো যে আমরা তো অনেকের মুখে ওবেসিটির টার্মটা শুনে থাকি, বাট ওবেসিটি বলতে আমরা আসলে কোনটাকে বুঝবো? ওবেসিটি বলতে বুঝাবে একজন মানুষের ওজনটা যদি তার স্বাভাবিক ওজনের থেকে বেশি হয়ে যায়, তখন তাকে ওবেসিটি বলা যাবে। তাহলে আমাদের জানতে হবে স্বাভাবিক ওজন কতটা একটা মানুষের। স্বাভাবিক ওজন আমরা একটা ইউনিট দিয়ে মেপে থাকি। সেই ইউনিটটার নাম হচ্ছে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। সেটা বের করা যায় একজন মানুষের উচ্চতা নিতে হবে মিটারে। তো একজন মানুষের উচ্চতা যদি 150 বা 1.5 মিটার হয়, আর তার ওজন যদি 70 কেজি হয়, তাহলে আমরা দেখতে পাই যে 1.5 ইন্টু 1.5, এটা 70 উপরে রেখে নিচে যদি আমরা সেটা দিই 2.25, তাহলে দেখা যাচ্ছে 31.11 আসছে। সেটা হবে পার কেজি পার স্কোয়ার মিটার। অঙ্কটা একটু কঠিন মনে হলেও দু একবার রপ্ত করলে বা বিভিন্ন চার্টের মাধ্যমেও আপনি আপনার বিএমআই পরিমাপ করে নিতে পারেন। আমাদের সাউথ ইস্ট এশিয়ার মানুষের জন্য মাপ একরকম, আবার ইউরোপিয়ান মানুষদের জন্য মাপ অন্যরকম। আমাদের দেশের মানুষের জন্য স্বাভাবিক
ওজন হতে হবে বা বিএমআই হতে হবে 18.5 থেকে 23.5। আপনি যদি 18.5 থেকে 23.5 কেজি পার স্কোয়ার মিটারে থাকেন, তাহলে পরে দেখা যাবে যে আপনার ওজন সঠিক আছে। 18.5-এর নিচে গেলে আমরা বলবো যে আপনার ওজন কম আছে, 23.5-এর উপরে গেলে আমরা মনে করবো আপনার ওজন বেশি আছে। আমি শুধু একটা হিসাব করে এখানে দেখাতে চাই। সবার মোবাইলে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে। আমি যদি ধরে নেই যে আপনি 1.5 মিটার আপনার উচ্চতা, 1.5 গুণ 1.5, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি 2.25 আমরা পাচ্ছি। আর আপনার ওজন যদি 70 কেজি হয়, তাহলে পরে আপনি 70 উপরে দিলেন, 70 আপনি উপরে দিলেন আর ভাগ দিলেন হচ্ছে 2.25 দিয়ে, তাহলে দেখা যাচ্ছে আপনার 31.11 হচ্ছে আপনার বিএমআই। তারপরে আপনার 1.5 মিটার উচ্চতার কোনো মানুষের আইডিয়াল ওয়েট কত হতে পারে সেটা আমরা বের করতে পারি, বা আপনার ম্যাক্সিমাম ওয়েট কত হতে পারে। তারপরে আমরা 2.25 দিয়ে যদি 23.5 দিয়ে গুণ দেই, তাহলে দেখতে পাচ্ছি যে 52.875। তার মানে আপনি যদি 1.5 মিটার যদি আপনার উচ্চতা হয়, 1.5 মিটার যদি আপনার উচ্চতা হয়, আপনার ম্যাক্সিমাম ওয়েট হতে পারবে 52.53 কেজি ম্যাক্সিমাম ওজন হতে পারবে। এর উপরে গেলে ধরে নেওয়া হবে যে আপনার ওজনটা বেশি হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনার ওজনটা কতটা মিনিমাম হতে হবে সেটাও আপনি হিসাব করে বের করতে পারবেন। ওকে, তার মানে স্যার এই বিএমআই ক্যালকুলেশন করে একটা মানুষ কিন্তু ওবেইস কি ওবেইস না সেটা সে খুব সহজেই বের করে ফেলতে পারে, এবং এটা এটা কিন্তু খুব কঠিন ক্যালকুলেশন না স্যার, যেভাবে ডেসক্রাইব করলেন এটা খুব কঠিন ক্যালকুলেশন না। এটা আপনারা অনেক, আপনি চাইলে গুগল করতে পারেন এই বিএমআই এর ব্যাপারটা, এবং ক্যালকুলেশনটাও এখানে ইকুয়েশনটা দেওয়া আছে যে কিভাবে আপনাকে বিএমআই হিসাব করতে হবে। সো আপনি কিন্তু চাইলে খুব সহজেই বের করে ফেলতে পারেন যে আপনি ওবেইস কি ওবেইস না। এবং যারা দেখছেন দর্শক মন্ডলী, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, এবং আপনার কাছে যাকে মনে হয় যে তার জন্য এটা জানাটা খুব জরুরি যে সে ওবেইস কি ওবেইস না, তাকে কিন্তু খুব সহজেই এই বিএমআই এবং বিএমআই ক্যালকুলেট করার যে ব্যাপারটা সেটাও কিন্তু তাকে বলে দিতে পারেন। স্যার, বিএমআই ক্যালকুলেশনের ব্যাপারটা আমরা জানলাম, এবং সেখান থেকে একজন মানুষ ডিটারমাইন্ড হতে পারবেন যে তিনি কতটুকু মেদ স্থূলতায় ভুগছেন বা কতটুকু ওবেইস। তো আমার খুব জানতে ইচ্ছা করছিল যে এই ওবেইস হওয়ার বা ওবেসিটির কারণটা কি, কি কি কারণে একটা মানুষ ওবেইস হতে পারে? হ্যাঁ, তো এখন সেই কারণটা বলার আগে আর জাস্ট একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো বললাম যে আপনার ওজন বিএমআই 23.5 কেজি পার স্কোয়ার মিটারের বেশি হলে আপনি ওভারওয়েট, সেটাকে আমরা ইংরেজিতে ওভারওয়েট বলছি। তার মানে আপনার ওজনটা নর্মাল থেকে কিছুটা বেশি হয়েছে, সেখানে সেটাকে কিন্তু আমরা ওবেসিটি বলছি না। ওবেসিটি ইনফ্যাক্ট ইজ এ ডিজিজ, এটা কিন্তু একটা অসুখ। তবে আপনি যদি আপনার বিএমআই যদি 23.5 থেকে 5 যোগ করে 28.5 পর্যন্ত হয়, তারপরে সেটাকে আমরা ওভারওয়েট বলছি। সেই ওভারওয়েটটা কেন বলছি ক্লাসিফিকেশনে, যে এই ওজন থাকলে আপনার ওবেসিটি রিলেটেড যেসব অসুখ বিসুখ হতে পারে সেটা আমরা পরে আসছি, কি অসুখ বিসুখ ওবেসিটির কারণে হতে পারে, সেই অসুখগুলো হওয়ার বা সেই অসুখগুলোর ফলে যে কমপ্লিকেশনস গুলো আপনার হবে তার সম্ভাবনা কম থাকে। আপনি যখন 28.5 ক্রস করে 33.5 পর্যন্ত চলে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি ওবেসিটি ক্লাস 1-এ পড়ে গেলেন। 33.5 থেকে 38.5-এ গেলে ওবেসিটি ক্লাস 2-তে পড়ে গেলেন। 38.5-এর উপরে উঠে গেলে আপনি ওবেসিটি ক্লাস 3, এবং তার উপরে যতই যান ওবেসিটি ক্লাস 3 সুপার ওবেজ, এগুলোতে যত বেশি ওজন বিএমআই বাড়বে অত বেশি ওবেসিটি রিলেটেড ডিজিজের হওয়ার সংখ্যা বেড়ে যাবে, এবং সেই অসুখগুলোর কমপ্লিকেশনসের সংখ্যাও বেড়ে যাবে আপনার। এখন আপনি জানতে চাইছেন কি কারণ হতে পারে, কি কারণে ওবেসিটি হওয়ার কারণ কি হতে পারে। দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে দুই ভাই, একজন মোটা হয়ে যাচ্ছে, আবার সে একই খাবার খেয়ে আরেকজন মোটা হচ্ছে না। সুতরাং এটা কিন্তু আমরা এই জন্য বলতে পারি না যে কেউ বেশি খাওয়ার জন্য মোটা হয়ে যাচ্ছে, একই রকম খাবার কেউ জন্য হচ্ছে। সুতরাং আমাদের শরীরের ভিতরে খাবার খাওয়ার পরে
ইন্টারনাল যে কেমিক্যাল রিয়াকশন বা মেটাবলিজম হয় সেটার ধরন বিভিন্ন রকম, মানুষের বিভিন্ন রকম। সেটা জেনেটিক্যালি হতে পারে, মানে ইউ মাইট, আপনি আপনার পিতা মাতার কাছ থেকে সেটা আপনি পেতে পারেন। আবার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ পারিপার্শ্বিক ব্যাপার, যেটা ডক্টর আতিক তার ভূমিকায় বলেছিলেন যে আপনি এক ক্লিকেই বাজার করে নিয়ে আসছেন। আগে আমরা বাজারে যেতে হলে বাইরে বেরোয় কিছুটা এক্সারসাইজ করতে হতো, হেঁটে যেতে হতো, গা ঘামায় তারপর আমাদের আসতে হতো। সুতরাং এই ক্লিকে করার ফলে আপনি কিন্তু সেই এক্সারসাইজটা করলেন না, সেই জন্য আমাদের মুভমেন্ট গুলো কিন্তু কমে গেছে। সেই মুভমেন্ট কমাটা একটা ফ্যাক্টর হতে পারে। আপনার জাঙ্ক ফুড, যে খাবারগুলো খেলে ক্যালোরি বেশি, সেই খাবারগুলো যদি আমরা খাই তাহলে পরে আমরা মোটা হতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্কস খাই। একটা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে প্রত্যেকটা, এখানে আরেকটা জিনিস আমাদের জানা দরকার, আমরা যেমন বিএমআই সম্পর্কে একটু জ্ঞান আহরণ করলাম, ঠিক তেমনি ক্যালোরি সম্পর্কেও কিন্তু আমাদের একটু জ্ঞান আহরণ করতে হবে। মানে একটা মানুষ যদি বসে থাকে সারাদিন, বাসায় বসে কাজ করলো বা অফিসে বসে কাজ করলো, তার কতটা ক্যালোরি প্রয়োজন। ক্যালোরি প্রয়োজন কেন? আমাদের শ্বাস প্রশ্বাস নিচ্ছে আমরা, এই যে হালকা আমাদের হার্ট বিট হচ্ছে, আমাদের ইন্টেস্টাইন মুভ করছে, আমরা এই যে কথা বলছি, আমরা হাঁটা চলাফেরা করছি, সবকিছুর জন্য কিন্তু একটা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তির পরিমাপটা আমরা করি হচ্ছে ক্যালোরি দিয়ে। সুতরাং কত ক্যালোরি হলে আমরা আমরা যেটা বলি সিডেন্টারি লাইফ যারা লিড করছেন, তাদের কতটা ক্যালোরি তারা কনজিউম করতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে আমি একজন ইয়াং অ্যাডাল্ট, তিনি সিডেন্টারি লাইফ, ছোটখাটো হালকা পরিশ্রম করছেন, তিনি কিন্তু 1600 ক্যালোরি বা 1400 ক্যালোরি হলে তার জন্য গুড এনাফ। এখন আমি যদি একটা কোল্ড ড্রিঙ্কস খাই, বাজারে যে কোল্ড ড্রিঙ্কস গুলো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে ওখানে 250 ml থাকছে, 300 ml থাকছে। সেই 300 ml এর মধ্যে কিন্তু 300 ক্যালোরিজ ওই একটা কোল্ড ড্রিঙ্কসে আমি খেয়ে ফেলছি। আমি একটা সিঙ্গাড়াতে 80 ক্যালোরি খেয়ে ফেলছি। এখন আমি যদি আরেকটু বাড়িয়ে বলি যে একটা ডিমে কত ক্যালোরি থাকতে পারে, 1 গ্রাম কার্বোহাইড্রেটে কত ক্যালোরি থাকতে পারে, 1 গ্রাম প্রোটিনে কত ক্যালোরি থাকতে পারে, 1 গ্রাম ফ্যাটে কতটা ক্যালোরি থাকতে পারে, এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। যেমন কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে, আমাদের ভাত আছে, আমাদের রুটি আছে, বিস্কিট আছে। সেরকম 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট থাকে তাহলে সেখানে 4 ক্যালোরি। যদি 1 গ্রাম প্রোটিন থাকে, যেমন মাছ আছে, গোস্ত আছে, এগুলোর মধ্যে কি থাকতে পারে 1 গ্রামের মধ্যে? 1 গ্রামের মধ্যে থাকতে পারে 4 ক্যালোরি अगेन। আর যদি ফ্যাট আমরা দেখি, ফ্যাট মানে চর্বি জাতীয় জিনিস, ঘি থাকতে পারে, মাখন থাকতে পারে, সেগুলোর মধ্যে থাকছে 9 ক্যালোরিজ। তো এরকম করে হিসাব করে আমাদের দেখতে হবে যে আমরা কতটা ক্যালোরি আমরা সারাদিনের মধ্যে কনজিউম করব যদি আমি সিডেন্টারি লাইফ মেনটেন করি। তাহলে পরে এই 1600 ক্যালোরি হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কারণ একটা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা 250 বা 300 ক্যালোরি আমরা খেয়ে ফেলছি। তো সেই জন্য আমরা আমাদের খাবারগুলোকে হিসাব করে আমরা যদি দেখতে চাই যে আমাদের খাবারটা কতটা হওয়া উচিত, তাহলে পরে এগুলো হিসাব করে কিন্তু আমরা, আপনার মাপতে হবে না খাবার খাওয়ার সময়, অবশ্যই একটা অনুমান করে আপনি খাবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যদি আপনি ফর এক্সাম্পল ঘিয়ে ভাজা কোনো জিনিস খাচ্ছেন, ঘিয়ে ভাজা লুচি খাচ্ছেন, ইট ইজ ফুল অফ ক্যালোরি। আপনার বয়স যদি বেশি হয় এবং আপনি যদি সিডেন্টারি লাইফ মেনটেন করেন, তাহলে হয়তো আপনি 3 পিসের জায়গায় হয়তো হাফ পিস খেলেন বা 1 পিস খেলেন। ওইভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে হয়। সেই জন্য আমরা যদি ব্রিফলি বলি ওবেসিটির কি কারণ থাকতে পারে, এটা জেনেটিক একটা কারণ যেটা বললাম, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে যেসব খাবারে ক্যালোরি বেশি সেসব খাবার খাওয়া, এবং আমাদের লাইফস্টাইল, যেমন আগে রিমোট কন্ট্রোল থাকতো না, টিভিতে হেঁটে গিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করতে হতো, এখন আমরা রিমোট দিয়ে চেঞ্জ করে ফেলছি। সেই সব কারণের জন্য আমাদের অ্যাক্টিভিটিস কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই ওবেসিটিটা বেড়ে যাচ্ছে। ইভেন আমার মনে হয় যে স্যার লাস্ট যেই 5 মাস বা 6 মাস আমরা করোনা আতঙ্কে ছিলাম, অনেকেরই তো হোম অফিস করতে হয়েছে, যারা হয়তো আগে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিশ্রম করে বাস বা পাবলিক ভেহিকেলে করে অফিসে গিয়ে বসতে হতো, তাদের কিন্তু সেই পরিশ্রমটাও গত 5 মাস ধরে কমে গেছে। তাদেরকে বাসায় একটা জায়গায় বসে থেকে অফিস করতে হয়েছে।
তাতে করে কিন্তু আমার মনে হয়, আমার মানে আপনার কথা থেকে আমি যতদূর বুঝছি যে তাদের পরিশ্রমটা কমে যাওয়ার কারণে ক্যালোরি বার্ন হওয়ার ব্যাপারটাও অনেক কমে গিয়েছে, এবং সেই অনুসারে হয়তো যারা খাবারটাকে কন্ট্রোল করতে পারে নাই তারা তাদের এই ওবেসিটি বা ওবেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বেশি দেখা দিয়েছে। আপনি ঠিকই বলেছেন ডক্টর আতিক। সেই জন্যই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি যদি বাসায় অফিস করেন, প্রত্যেক 30 মিনিট পর পর আপনি 3 মিনিট কিন্তু একটু হেঁটে আসবেন। আচ্ছা। সেটা কিন্তু হওয়া উচিত। এবং সেটা হলেও আপনার বাইরে গেলে, আপনি বাইরের বা রুমের বাইরে গেলে, যেখানে আপনি অফিস করছেন বাইরে গেলে নিজের ভালো লাগবে, এবং সেটাতে হয়তো আপনি কিছুটা ক্যালোরি বার্ন করবেন। ওকে, তার মানে যারা এখনো হোম অফিস করছেন, বাইরে যাচ্ছেন না বা বাসা থেকেই আপনার কাজগুলোকে চালিয়ে নিচ্ছেন, তাদেরকে কিন্তু অবশ্যই স্যার যেভাবে বললেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রেফারেন্স দিলেন যে আপনাকে কিছুটা মুভমেন্ট করতে হবে, ঘরের ভেতরে অথবা ঘরের বাইরে মুভমেন্ট করতে হবে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে তাদেরও যেন দিনের একটা নির্দিষ্ট সময় তারা যাতে কিছুটা মুভ করে। কারণ আগে যেখানে স্কুলে তারা দৌড়াদৌড়ি করতো, তারা স্কুলে যাওয়ার ব্যাপারটা ছিল, সেখানে একটা মুভমেন্টের বিষয় ছিল, বাট বর্তমানে কিন্তু একদম বাসা থেকে ক্লাস করার কারণে, অনলাইনে ক্লাস করার কারণে তারা পুরো সময়টাই ঘরে বসে থাকছে, সো তাদেরও কিন্তু ওবেজ হয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। স্যার, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে ওবেসিটি এটা কি শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই দেখা দিচ্ছে, নাকি বাচ্চারাও এই ওবেসিটি ডিজিজে আক্রান্ত হতে পারে? বাচ্চারা এই অসুখে আক্রান্ত হতে পারে, এবং আমরা এখন অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি তাদের ওজন বেড়ে যাচ্ছে। এই একই ফ্যামিলিতেই দেখা যাচ্ছে যে একজন বাচ্চার ওজন বেড়ে যাচ্ছে আর একজনের বাড়ছে না। তবে এখানে দেখতে হবে, আমরা কারণের ক্ষেত্রে শুধু ওই কারণগুলো বলেছি, কিন্তু কিছু কিছু অসুখ হলেও কিন্তু আপনার বাচ্চাদের ওজন বেড়ে যেতে পারে। কিছু কিছু হরমোনাল ডিস্টারবেন্স হলে সেটা হতে পারে। আবার অন্য অনেক অসুখ হতে পারে, দু একটা অসুখ আছে, সেগুলো হলে কিন্তু বা এই ওজন বেড়ে যেতে পারে। সেই নর্মাল ওজন বাড়ার থেকে এই অসুখ হলে যে ওজনটা বাড়ে তার সংখ্যা কিন্তু একদম নাই তা নয়, আর নিশ্চয়ই আছে, তবে তার সংখ্যা কম। এই যে বসে থাকার জন্য এবং বেশি ক্যালোরি কনজিউম করার ফলে এবং কম পরিশ্রম করার ফলে যে ওবেসিটি হচ্ছে, সেই সংখ্যা কিন্তু অনেক বেশি। তবে বাচ্চাদেরও হতে পারে এবং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্যার, আমরা তো ওবেসিটির কারণগুলো শুনলাম। এখন আমি আসলে, যেহেতু আপনারা প্রতিদিন প্রতিনিয়ত অনেক রোগী দেখছেন যে ওবেসিটির প্রবলেমটা নিয়ে আসছে, নিশ্চয়ই এই ওবেসিটির কারণে শুধু যে মোটা হয়ে যাওয়া প্রবলেমটা বা সে ওবেজ হয়ে যাওয়া অথবা সে টায়ার্ড ফিল করা, সেটা শুধুমাত্র না, এটার পাশাপাশি আরো অ্যাসোসিয়েটেড আরো বিভিন্ন ধরনের অসুবিধা সে হয়তো নিয়ে আসতে পারে। তো আপনারা কোন ধরনের অসুবিধাগুলোকে বেশি পাচ্ছেন? ওবেসিটি হলে দুই ধরনের সমস্যা, একটা হলো তার ফিজিক্যাল প্রবলেমস, আর একটা হলো তার সোশ্যাল প্রবলেম। ফিজিক্যাল প্রবলেম গুলোর মধ্যে থাকছে অ্যাকচুয়ালি হেড টু ফুট সব অর্গানগুলোকেই কিন্তু এই ওবেস মানুষদের এফেক্ট করে। যেমন ওবেসিটি হলে দেখা যাচ্ছে মানুষের শরীরের সমস্ত ওজনগুলো কিন্তু হাঁটুর উপর দিয়েই তার শরীরের সমস্ত ওজনের নিচে যাচ্ছে, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়ে হাঁটুতে ব্যথা হচ্ছে। এরপরে জেনারেলাইজড ডিজিজের মধ্যে ডায়াবেটিস ইজ ওয়ান অফ দি বিগ প্রবলেম অফ ওবেসিটি। ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তার শরীরে লিপিড বেড়ে যাচ্ছে, লিপিড বেড়ে গেলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, লিভারের মধ্যে চর্বি জমে সিরোসিস হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, পেশাবের কন্ট্রোল হারিয়ে ফেলছে। মেয়েদের ক্ষেত্রে, ইয়াং মেয়েদের ক্ষেত্রে, বিবাহিতা মেয়েদের ক্ষেত্রে তাদের বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। পিসিওএস বলে একটা সিনড্রোম হয়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না। এই ধরনের অ্যাসোসিয়েটেড অসুখ বিসুখ এই ওবেসিটির কারণেই হচ্ছে।
আর সোশ্যাল স্টিগমা যেটা, সেটা হচ্ছে যে আপনি বাজারে গেলেন, দেখা যাচ্ছে যে আপনার মাপের কোনো জামা কাপড় পাওয়া যাচ্ছে না, সেটা একটা সোশ্যাল এমবারাসমেন্ট। আপনি একটা ট্রান্সপোর্টে উঠতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনি দুজনের জায়গা নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে অন্য মানুষের আপনি অন্যরকম ভাবে তারা তাকাচ্ছে আপনার দিকে, সেজন্য সোশ্যাল এমবারাসমেন্টের মধ্যে পড়তে হয় ওবেসিটি হলে। আর ফিজিক্যাল প্রবলেমের গুলো কথা বললাম। অ্যাজ এ হোল ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে একই বয়সের দুজন মানুষ, একজন যদি ওবেজ হয় আর একজন যদি নর্মাল ওয়েট হয়, দেখা যাচ্ছে কোনো না কোনো কারণের জন্য আমাদের বাংলাদেশে এখন আমি যদি সঠিক মনে থাকে, আমাদের গড় আয়ু বোধহয় 70 বা 73 বছর এরকম। তাহলে পরে দেখা যাবে যে 15 থেকে 20 বছর তাদের আয়ুটা কমে যাচ্ছে ওবেসিটি হওয়ার জন্য। তাহলে পরে আপনি যখন লেখাপড়া শিখে সব থেকে এক্সপিরিয়েন্স, ইফ ইউ আর এ ডক্টর, ইফ ইউ আর ইঞ্জিনিয়ার, ইফ ইউ আর আপনি যদি একজন লেখক হন, বা আপনি যদি একজন জার্নালিস্ট হন, আপনি যদি যে কোনো প্রফেশনের লোকই হন না কেন, আপনার কিন্তু এই 55 বছরের পরে কিন্তু আপনি পরিপক্ক একজন মানুষ এবং সোসাইটিকে দেওয়ার জন্য কিন্তু আপনি রেডি। কিন্তু আপনি যদি ওবেজ হন, আমাদের দেশের একজন অনেক বড় একজন লোক, আমি যাই হোক নাম উল্লেখ করতে চাই না, তিনি যখন তার খ্যাতির শীর্ষে এবং তিনি যখন তার সমাজকে দেওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন সব অভিজ্ঞতা নিয়ে, তখন কিন্তু ওবেসিটির কারণেই তিনি মৃত্যুবরণ করেন। সেই জন্য আপনার যে সময়ে আপনি নিজে এস্টাবলিশড হবেন, সে সময়টা কিন্তু আপনি অসুখ বিসুখে ভুগবেন। সেই জন্য আপনি ওবেসিটিটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবেন। যদি আপনি প্রিভেন্ট করতে কোনো কারণে না পারেন, তাহলে পরে আপনি চিকিৎসা করে ওবেসিটিটা থেকে মুক্ত থাকবেন। সেটাই হচ্ছে যে আমাদের মানে বলার উদ্দেশ্য আজকে। তার মানে স্যার, মানে ওবেসিটি শুধু একটা ডিজিজ না, এটা আরো অনেকগুলো ডিজিজকে ডেকে নিয়ে আসছে, এবং যেটার ফল হতে পারে একদম মৃত্যু পর্যন্ত। আবার শুধু যে এটা মানে শরীরের রোগ তা না, এটা মনের উপর একটা মারাত্মক ইফেক্ট ফেলে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে, স্যারের কথা শুনে যেটা মনে হচ্ছে, আমরাও দেখেছি যে কখনো কেউ যদি আমাদেরকে বলে যে তুমি বেশ ওভারওয়েট হয়ে গেছো, তুমি মোটা হয়ে গেছো, তাহলে কিন্তু আমরা একটু মানসিকভাবে একটু ভেঙে পড়ি। আমরা হয়তো খেয়াল করি যে আসলেই কি আমাকে মোটা লাগছে কিনা, বা আমার ওয়েট বেড়ে যাচ্ছে কিনা। বা কখনো যদি আমি ফিল করি যে আমার হয়তো বাজারে গেলাম, আগে যে ড্রেসটা আমাকে ফিট করতো এখন সেটা আমার গায়েই লাগছে না, ঠিক আছে, আমি হয়তো আগের থেকে অনেক বেশি ওভারওয়েট হয়ে গেছি, তখনও হয়তো নিজের মনের মধ্যে একটু খারাপ লাগে। আর এই যে মানসিক দিক, এটার পাশাপাশি সোশ্যাল বুলি সবকিছু, এবং যে মেডিকেল সাইটগুলোর কথা স্যার বললেন, ফাইনালি যেটা যে ওবেসিটির কারণে যখন আমি প্রিপেয়ার আমার সমাজকে, আমার দেশকে আমি কিছু দিব, আমি তখন ওবেসিটির কারণে থেমে যাচ্ছি, আমার লাইফ থেমে যাচ্ছে, আমরা মৃত্যুবরণ করছি। এটা সত্যি অনেক মারাত্মক বিষয় আমাদের জন্য। স্যার, এই যে ওবেসিটির নিয়ে কথা হচ্ছে, এটার কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, প্রথমে আমার মনে হয় চিকিৎসার আগে আমরা এটার প্রিভেনশনের দিকটা যদি আমি আগে বলি, তারপরে চিকিৎসায় যাই, তাহলে ভালো হবে। কারণ হচ্ছে যে আমাদের কারো যদি ওবেসিটি হয়ে থাকে, তাহলে পরে তার কিন্তু লাইফ লং এটার জন্য কাজ করতে হবে টু রিমেইন নর্মাল ওয়েট অর নিয়ার নর্মাল ওয়েট। আমরা যদি একদম বিএমআই 23.5 না করতে পারি, তাহলে পরে যেন অ্যাটলিস্ট 28.5-এর নিচে রাখতে পারি, সেই চেষ্টা করতে হবে। তো সেই জন্য লাইফ লং আমাকে চেষ্টা করতে হবে। সেই জন্য প্রিভেনশনটা আমরা আগে মানুষকে বলার চেষ্টা করি কিভাবে প্রিভেন্ট করতে হবে ওবেসিটিটাকে। আর আপনি যেটা বললেন খুবই যৌক্তিক এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে এটা শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল প্রবলেম না, এটা একটা মানুষের মানসিকভাবেও পর্যদস্ত করে ফেলে। সেই জন্যে আমরা কিন্তু একজন ওবেস মানুষ যদি আমরা চিকিৎসায় নেওয়ার চেষ্টা করি, তাকে কিন্তু আমরা আমাদের সাইকোলজিস্টের সাথে প্রথমে মিট করাই,
যে তার মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা। কারণ একটু আগে আপনি বলেছেন এই করোনার সময় কিন্তু অনেকে ওয়েট গেইন করেছেন। আমরা যখন মন খারাপ থাকে তখন অনেকে কিন্তু বারবার খেয়ে বা বেশি বেশি খেয়ে সেই রাগটাকে কমানোর চেষ্টা করে, এরকম অনেকে আছেন। সেজন্য একজন সাইকোলজিস্ট যদি আইডেন্টিফাই করতে পারে যে এই মানুষটার ওবেসিটি হওয়ার পিছনে সাইকোলজিক্যাল কোনো কারণ আছে কিনা, এবং সেটাকে অ্যাড্রেস করলে দেখা যাচ্ছে যে সেইটাকেই সে অ্যাড্রেস করলে দেখা যাচ্ছে যে সে অনেকটা তার ওজন কমিয়ে ফেলছে। আচ্ছা, আর প্রিভেন্ট করার আরেকটা উপায় হচ্ছে যে ডায়েটিশিয়ানের কাছে গিয়ে খুব একটা ডায়েটিশিয়ানের কাছে আমাদের অবশ্যই যেতে হবে, কিন্তু সেটা রিলিজিয়াসলি আমাদের ফলো করতে হবে। আমি যদি সেটা ফলো না করি তারপরে কিন্তু কোনো লাভ হবে না। ডায়েটিশিয়ানের চার্ট এরকম রান্নাঘরে ঝুলতে থাকবে, আমি ওটা ঝুলায় রাখবো এবং আমি মনে করবো যে না, আমি তো ডায়েটিশিয়ানের কাছে গিয়েছিলাম কিন্তু আমার তো ওয়েট কমছে না। আমার কেন কমছে না? কারণ হচ্ছে যে আমি সেটা ফলো করছি না। তবে ডায়েটিশিয়ানের ব্যাপারে এখানে আমি দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আমরা সুষম খাদ্য বলতে কি বুঝি সেটা আমাদের জানতে হবে, সবাইকে জানতে হবে। সুষম খাদ্য বলতে কি বুঝি? সুষম খাদ্য হচ্ছে আমরা আগে কিন্তু একটা সিডেন্টারি, যে লোকটা বসে অফিসে কাজ করছে, কম পরিশ্রম করছে, তার জন্য 1600 ক্যালোরি খুব ভালো একটা ডায়েট। তো সেই 1600 ক্যালোরি সে কিভাবে ভাগ করবে এবং একটা সুষম খাদ্যের মধ্যে কি কি উপাদান থাকতে হবে সেটা আমাদের জানতে হবে। এই 1600 ক্যালোরির মধ্যে আপনি 60% হবে আপনার কার্বোহাইড্রেট, 20% প্রোটিন, 20% ফ্যাট। তারপরে আমি যদি 60% কার্বোহাইড্রেট দেই আর 20% প্রোটিন দেই আর 20% ফ্যাট দেই, তারপরে এটা একটা সুষম খাবার হবে। কিন্তু তার সাথে অ্যাড করতে হবে কি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ওয়াটার, মিনারেলস অ্যান্ড ভিটামিনস। তো পানি তো অবশ্যই আমাদের ভালো পানি খেতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর মিনারেলস এবং ভিটামিনসটা আমাদের খাবারের মধ্যেই থাকতে হবে। তারপরে আমরা যদি শাকসবজি টাটকা খেতে পারি, সেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদিও এখন আর একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে যে আমরা যে শাকসবজির মধ্যে অনেক বেশি সার দিয়ে তৈরি করা হয় সেটা একটা, আর একটা হচ্ছে যে অর্গানিক শাকসবজি, সেই অর্গানিক শাকসবজির পরিমাণ কিন্তু এখন কমে যাচ্ছে। তো সেটাতে কোনো ইফেক্ট আছে কিনা সেটা আমার অবশ্যই জানা নেই, যে এই শাকসবজি যেটা সার দিয়ে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো হচ্ছে। আবার যদি কেউ অর্গানিক শাকসবজি জোগাড় করতে পারেন তার জন্য তো অবশ্যই এটা খুব ভালো। আর সার দেওয়াটা যদি না পাওয়া যায় তো সার দেওয়াটাই খেতে হবে। যেহেতু আমার অ্যাটলিস্ট জানা নেই এই সার দেওয়া শাকসবজির সাথে আর এই অর্গানিক শাকসবজির সাথে কোনো ডিফারেন্স আছে কিনা, নিশ্চয়ই আছে, আমার যদিও জানা নাই। তবে সেই অর্গানিক শাকসবজি পাওয়া খুব ডিফিকাল্ট এখন আমাদের এই ঢাকা শহরে বা ইভেন সারা বাংলাদেশে, ইভেন গ্রামেও আমি দেখেছি যে আজকাল বড় বড় করল্লা তৈরি হচ্ছে। একটা করল্লা ওজন হয়ে যাচ্ছে প্রায় 300-400 গ্রামস। সেগুলো ওই শাকসবজি কিন্তু আগের মতো মাটিতে জৈব সার বা গোবর সার দিয়ে হচ্ছে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ, সেটা অন্য যারা কৃষিবিদ আছেন তারা যদি কেউ আমাদের এই লাইভ প্রোগ্রামে থেকে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদের কৃষক ভাইদের ওইভাবে তাদেরকে ওইভাবে অ্যাডভাইস করবেন যে কি করলে অ্যাটলিস্ট সেই খাবারের মধ্যে খাবারের গুণমান বজায় থাকে সেগুলো। বাট এগেইন আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি, আমাদের বেশি খাদ্য উৎপাদন করতে হবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বাট অ্যাট দি সেম টাইম খাবারের গুণগত মান যেন বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে পরে আমরা সুষম খাদ্যের কথা বললাম, খাদ্যের কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ফ্যাট নিতে হবে সেটাও আমরা বললাম। এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে, যারা ওবেজ তাদের কিন্তু কোনো খাবার, যেমন অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমি কিন্তু গত 3 দিন ধরে দুপুরে আমি খাচ্ছি না বিকজ আই এম ওবেজ। আমি আপনাকে বলতে পারি যে যারা বেশি ওজন যাদের, তাদের কিন্তু ফ্রিকোয়েন্ট স্মল মিলস, আমি যদি আপনাকে 1200 ক্যালোরি দেই, আমি যদি আপনাকে 1400 ক্যালোরি দেই, তাহলে পরে আপনি সেই খাবারটা কিন্তু ঘন ঘন আপনি খাবেন। তার অর্থ হচ্ছে আপনি 2-3 ঘন্টা পর পরে আপনি খাবেন, তাহলে পরেই কিন্তু আপনার এই খাবারটা কাজে লাগবে। আপনি যদি একবার শুধু রাতের বেলায়
পেট পুরে খেয়ে ফেললেন, সারাদিন কিছু খেলেন না, তারপরে কিন্তু এই ওবেসিটিটা কমবে না। তার কারণ হচ্ছে আপনি যখন খাবেন না তখন কিন্তু আপনার ইন্টেরিয়র মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ঘুমিয়ে থাকবে, সেগুলো কাজ করবে না। আপনি যখন খাবেন তখন বেশি ক্যালোরি খেয়ে ফেলবেন, সেই খাবারগুলো আবার আপনার শরীরে ফ্যাট হিসেবে জমা হবে। সেই জন্যে স্মল ফ্রিকোয়েন্ট মিলস আপনি খাবেন, আপনি একটা সুষম খাবার খাবেন। তার অর্থ হচ্ছে যে আপনার খাবারের মধ্যে 20% ফ্যাট, 20% প্রোটিন, 60% কার্বোহাইড্রেট থাকবে। এখানে আর একটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করছি। অনেকে মনে করেন চানাচুরে ঝাল আছে সুতরাং এটা বেশি করে খাওয়া যাবে। মোটেই না, চানাচুরে ঝাল থাকলেও এটা কিন্তু কার্বোহাইড্রেট, আপনি পরিমাণের থেকে বেশি কিন্তু খাবেন না। যে কোনো ঝাল জিনিসও কার্বোহাইড্রেট বা চিনির মতো হতে পারে। সেই জন্যে আপনাকে বুঝে নিতে হবে কোন খাদ্যটা কোন মানের খাদ্য, কোনটা কার্বোহাইড্রেট, কোনটা প্রোটিন, কোনটা ফ্যাট। সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত যেই হোক না কেন, সবারই খাবার সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। তার মানে খাবার চয়েস করার ক্ষেত্রে বেশ ট্রিকি হতে হবে, বেশ চিন্তা করে খাবার চয়েস করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে খাবারটা কি দিয়ে তৈরি হচ্ছে এবং এটার বেসিক উপাদান কি। স্যার, আমাদের বেশ কিছু কোয়েশ্চেন এসছে, আমি আসলে আপনার সাথে কথার ফাঁকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমরা একটু আমাদের দর্শকদের কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে নিতে চাই। মিস্টার দাস কোয়েশ্চেন করেছেন, আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, আমার ওজন কত হওয়া উচিত? এটা মানে আমি হিসাব করে আপনাকে বলে দিচ্ছি। আপনার 5 ফুট 10 ইঞ্চি মানে হচ্ছে 70 ইঞ্চ। আপনি 70 মাল্টিপ্লাই বাই 2.5, তাহলে হচ্ছে আপনি 175 সেন্টিমিটার হচ্ছে আপনার হাইট, মাল্টিপ্লাই বাই 175, 3.06 মাল্টিপ্লাই বাই 23.5, আপনার ওজন হতে পারে 71 কেজি ম্যাক্সিমাম। আপনি পেয়ে গেলেন মিস্টার দাস, আমার মনে হয় যে 71 কেজি ম্যাক্সিমাম, এবং আপনি চেষ্টা করবেন আপনার ওয়েটটাকে এখন 71 এর মধ্যে ধরে রাখতে, তাহলে আপনি হেলদি থাকবেন। আদারওয়াইজ কিন্তু আপনার মানে ওভারওয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেখান থেকে আজকে আমাদের যেটা টপিক ওবেসিটি, সেদিকে ধীরে ধীরে যাওয়ার পসিবিলিটি থাকবে। মিস্টার দাসের আর একটা কোয়েশ্চেন ছিল, কিটো সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। কিটো ডায়েট, যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হয় এবং অনেকেই তাদের ওবেসিটি কমানোর জন্য কিটো ডায়েটের সাহায্য নিচ্ছেন। ইনফ্যাক্ট আমার খুব একটা ভালো আইডিয়া নেই, বিকজ এইটা একটা ডায়েটিশিয়ানের প্রশ্ন। আপনি যদি আপনার ডায়েটিশিয়ানকে এই প্রশ্নটা করেন তাহলে পরে সঠিক হবে। আমি যতটা জানি সেটা আপনার মতোই হয়তো জানি, যেহেতু আমি ডায়েটিশিয়ান নই। তবে আমি মনে করি আপনি যে ডায়েটই অবলম্বন করেন না কেন, সেটার যদি ক্যালোরি সেটাতে কম থাকে, অ্যাট দি সেম টাইম আপনি যদি ডেইলি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস 5 ডেজ এ উইক এক্সারসাইজ করেন, তাহলে পরে আপনার পক্ষে ওজন কমানো সম্ভব। থ্যাংক ইউ স্যার। ডক্টর তপেন দাস, আপনি মনে হয় আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন। স্যার আসলে কিটো ডায়েট নিয়ে স্যার ডায়েটিশিয়ানের, আপনি বেটার যে একজন ডায়েটিশিয়ানের সাথে এটা নিয়ে কথা বলতে পারেন যে কিটো ডায়েট আসলে কতটুকু ওবেসিটিকে কিওর করতে বা প্রিভেন্ট করতে হেল্প করবে। আমি আমার টাইমলাইনে একটা ওয়াচ পার্টি স্টার্ট করেছিলাম আজকের ভিডিওটা দিয়ে, সেখানে ডক্টর জান্নাতুন নাইমা লুমন কোয়েশ্চেন করেছেন। স্যার আপনাকে সালাম জানিয়েছেন এবং ব্যারিয়াট্রিক সার্জারির সাইড ইফেক্ট কি কি জানতে চেয়েছেন, এবং পরবর্তীতে এখান থেকে ম্যালনিউট্রিশন হতে পারে কিনা সেটা সম্পর্কেও জানতে চেয়েছেন। ব্যারিয়াট্রিক সার্জারি নিয়ে আমরা আজকে কথা বলতাম, তো যেহেতু কোশ্চেনটা করেই ফেলেছেন, স্যারকে একটু স্যার ব্যারিয়াট্রিক সার্জারিটা কি সেখান থেকে স্টার্ট করে আমাদের আজকের দর্শকের কোশ্চেনটা অ্যান্সার করতে পারেন যে এই সার্জারির সাইড ইফেক্ট কি কি হতে পারে। বেরিয়াট্রিক সার্জারি হচ্ছে দুটো পার্ট। একটা হচ্ছে যে আপনার খাবারের যে পরিমাণটা, সেই পরিমাণটা কমিয়ে ফেলা, এবং এই খাবারটা খাওয়ার পরে, খাবারটা হজম হওয়ার পরে যে আমাদের শরীরের সাথে মিশে যায় স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে, সেই ক্ষুদ্রান্ত্রের
থেকে রক্তের মধ্যে মিশে যাওয়ার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা কমিয়ে ফেলি। তার মানে হচ্ছে এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। রেস্ট্রিকটিভ মানে হচ্ছে আমরা খাবারটাকে কমায় ফেলছি। এবং ম্যাল অ্যাবজর্পটিভ, দ্যাট মিনস যতটা আপনি খাচ্ছেন তার অতটাও কিন্তু আপনার শরীরে ঢুকছে না। তাহলে পরে ব্যারিয়াট্রিক সার্জারির দুইটা পার্ট, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ এবং একটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পটিভ। তো এখানে আমাদের দেশে সাধারণত 3 ধরনের সার্জারি করা হয়। একটা হচ্ছে স্লিপ গ্যাস্ট্রেক্টমি, তার মানে হচ্ছে আমাদের স্টোমাকটা তো ছবি অনেকে দেখেছেন, সেই স্টোমাকটাকে ছোট করে দেওয়া, ও স্টোমাকের ভার্টিক্যালি তার যে লম্বা এবং চওড়া থাকে সেই চওড়ার অংশটা কমিয়ে ফেলা, সেটা হচ্ছে শুধুমাত্র রেস্ট্রিকটিভ সার্জারি। আপনি কম খেতে পারবেন, কম খেতে পারলে দেখা যাচ্ছে যে আপনি গ্রাজুয়ালি আপনার ওজন আপনি কমিয়ে ফেললেন, সেটা হচ্ছে স্লিপ গ্যাস্ট্রেক্টমি। আর একটাকে বলা হচ্ছে বাইপাস, সেটার পুরা ইংরেজি নাম হচ্ছে রু অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। আমরা সাধারণ মানুষ যারা আছেন তারা সবাই এটাকে বাইপাস অপারেশন বলেই জেনে থাকেন। সেই বাইপাস অপারেশনটা হচ্ছে এখন গোল্ড স্ট্যান্ডার্ড। সেখানে একটা স্টোমাকটাকে ছোটও করা হয়, আবার অ্যাবজর্পশনের যে জায়গাটা, শরীরের সাথে মিশে যাওয়ার যে জায়গাটা, ক্ষুদ্রান্ত্রটাকেও বাইপাস করে দেওয়া হয়, সেটা হচ্ছে রু অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। আর একটা হচ্ছে মিনি গ্যাস্ট্রিক বাইপাস। ডক্টর যিনি প্রশ্নটা করেছেন যে ম্যাল অ্যাবজর্পশন হতে পারে কিনা, সেই ম্যাল অ্যাবজর্পশন বেশি হয় এই মিনি গ্যাস্ট্রিক বাইপাসে। সেই জন্যে আমাদের বাংলাদেশে এখনো ওই মিনি গ্যাস্ট্রিক বাইপাসটাকে আমরা ওইভাবে শুরু করিনি, তবে বিদেশ থেকে অনেকে করে আসছেন এই অপারেশনটা। তখন আমরা দেখেছি তারা হঠাৎ করে প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশনে পড়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে চিকিৎসা করতে হয়েছে। অ্যাজ এ হোল ব্যারিয়াট্রিক সার্জারির কমপ্লিকেশন হচ্ছে যে আমরা যদি ধরি ডিউরিং অপারেশন অথবা পার অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে, ইমিডিয়েটলি আফটার অপারেশন কি কমপ্লিকেশন হতে পারে, এবং ইন এ লং রান কি কমপ্লিকেশন হতে পারে। অপারেশনের সময় যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওবেস পেশেন্ট যারা থাকেন তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং ফর অপারেশন, এবং সেই জন্য এই পেশেন্টগুলোকে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে, অ্যাডভান্স ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা হয়। কারণ পেট কেটে এই রোগীর অপারেশন করলে বড় করে তাদের কমপ্লিকেশনস অনেক বেশি বেড়ে যায় এবং এই পেশেন্টগুলোর মৃত্যু হারও অনেক বেড়ে যেতে পারে। সেই জন্য ওপেন অপারেশনস আর নট রিকমেন্ডেড অর নট অ্যাডভোকেটেড ইন দিস সিচুয়েশন। এখানে ল্যাপারোস্কোপি করেই অপারেশনগুলো করা হয়। মেইন কমপ্লিকেশনস অপারেশনের সময় হতে পারে ব্লিডিং হতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচারে কোনো ইনজুরি হতে পারে। অপারেশনের পরে দেখা যাচ্ছে যে বড় বড় জায়গায় কেটে জোড়া লাগানো হয়, সেই সব জোড়া ঠিক মতো না লাগলে ওখান থেকে লিক করতে পারে, লিক করে পেটের মধ্যে পুজ পানি জমা হতে পারে, সেটা একটা হতে পারে। এর মধ্যে উন্ড ইনফেকশন হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস, তার বড় বড় শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায় অনেক সময়, সেখান থেকে পালমোনারি অ্যাম্বোলিজম, সেখান থেকে রক্তটা সরে গিয়ে আমাদের ফুসফুসের মধ্যে চলে গিয়ে একটা বড় ধরনের অসুখের সৃষ্টি করতে পারে। যদিও এসব কথা আমরা রোগীদের সবসময় বলে থাকি, এই জন্যে যদিও এর সংখ্যা অনেক অনেক কম, মানে এটার ঝুঁকিটা নেওয়াটা এরকম যে মনে করেন আমি রাস্তা পার হব, ওই রাস্তা দিয়ে খুব বেশি গাড়ি চলছে না, আমরা দেখেছি ইভেন স্টুডেন্টরা রাস্তা পার হওয়ার সময় আমাদের দেশে বাসে ধাক্কা লেগে মৃত্যু হতে আমরা দেখেছি। এই ধরনের একটা পার্সেন্ট অফ ঝুঁকি আপনার আছে, ঝুঁকি আছে বিধায় আমরা বলছি, কিন্তু ঝুঁকি না থাকার সম্ভাবনা কিন্তু 99% বা তারও বেশি, আর ঝুঁকি থাকার সম্ভাবনা কম। সেই জন্য ঝুঁকি আছে বিধায় বলা, আর ঝুঁকি নাই সে কথাটা বেশিবার বলা উচিত আমাদের। কিন্তু আমরা যখন কোনো কিছু পাই, যেমন আমরা যে বাতাসের মধ্যে থাকি, অক্সিজেন আছে, এটার কিন্তু গুরুত্ব আমরা পাই না, কিন্তু যদি আমরা এমন কোনো জায়গায় চলে যাই যেখানে অক্সিজেন নাই, তখন কিন্তু এটার গুরুত্বটা বোঝা যায়। সেজন্য অক্সিজেনকে কিন্তু অক্সিজেন যে আমাদের প্রয়োজন, এই জিনিসটা আমরা অনেকে জানিই না, এই ধরনের একটা ব্যাপার আর কি। সেই জন্য কমপ্লিকেশনস আছে এটা আমাদের বলতে হবে, বাট ওটার ভয় পাওয়া যাবে না। ওটার জন্য আমরা প্রিকশন নিতে পারি, ওটার জন্য আমরা অপারেশনের আগে ওজন কমায় নিতে পারি, বিভিন্ন ধরনের জিনিস আমরা করতে পারি। আর ইন এ লং রান কি কমপ্লিকেশন হতে পারে, ইন এ লং রান কিছু ভিটামিন, ক্যালসিয়াম এগুলো ডেফিসিয়েন্সি হতে পারে বেরিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে। লাইক ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, এবং মাল্টিভিটামিনস এর ডেফিসিয়েন্সি হতে পারে। সেই জন্য এই ভিটামিনস গুলো
বেরিয়াট্রিক সার্জারির পরে লম্বা সময় ধরে মানুষকে রিপ্লেসমেন্টে খেতে হয়। কিন্তু একটু আগেই কিন্তু আমরা বলেছি যে একটা সুষম খাদ্যের উপাদানের মধ্যে কিন্তু ওয়াটার, ভিটামিনস এন্ড মিনারেলস আছে। সেই জন্য ভিটামিনস গুলো আমাদেরকে ডেফিসিয়েন্সি হতে পারে বিধায় সেই জিনিসগুলো হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে যে পোস্ট অপারেটিভ অ্যাবডোমেনের, আমাদের শরীরের পেটের মধ্যে, পেটের নাড়িগুলোর মধ্যে যেহেতু অপারেশন করা হয়েছে, সেটা একটা আর সাথে লেগে গিয়ে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা নাড়ির মধ্যে একটা প্যাচে লেগে যেতে পারে। সেই জিনিসগুলো খুব কম মানুষেরই হয়, হয় না বললেই চলে। তারপরেও অনেকের হয়। যেহেতু আপনারা জানতে চেয়েছেন, সেই জন্য আমরা আমাদের সরাসরি বলতে হবে যে এগুলো সমস্যা হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে পারি, সেটা আমরা অবশ্যই বলেছি, আমি রিপিট করতে চাই। আমি যদি ওবেস থাকি তাহলে পরে আমার কি সমস্যা হতে পারে? তাহলে পরে আমার অনেকগুলো এক গাদা ডিজিজ হতে পারে। সেই ডিজিজগুলো না আমি আবার গোড়া থেকে বলছি, যে ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, আমার ফ্যাটি লিভার হয়ে সিরোসিস অফ লিভার হতে পারে, আমার স্ট্রোক হতে পারে, আমার হার্ট অ্যাটাক হতে পারে, আমার ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, আমার হেডেক হতে পারে, আমার হাঁটুতে ব্যথা হতে পারে। এই ধরনের নানান ধরনের সমস্যা হতে পারে। অ্যাজ এ হোল আমার আয়ু অন্য মানুষের থেকে, আমার একই বয়সের মানুষের থেকে 15 থেকে 20 বছর কমে যেতে পারে। সো আমরা হিসাব করে দেখেছি যে আমরা যদি ওবেসিটির ট্রিটমেন্ট করি, তাহলে পরে আমরা অনেক অনেক বেশি লাভবান। ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ক্ষতির সম্ভাবনাটা তো আমাকে নিতেই হবে, আমাকে রাস্তা পার হয়ে ওপারে যেতেই হবে। সেই জন্য হঠাৎ করে একটা বাস এসে যদি আমাকে ধাক্কা দেয়, তাহলে পরে তো আমার কিছু করার থাকবে না, তাই না? সেটাতে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা প্রিভেন্ট করার জন্য। এরকম একটা ব্যাপার। Okay, thank you so much, sir. Sir, I want to mention one thing. আমাদের সাথে আমি একটু দেখাতে চাই, আমি যে ওয়াচ পার্টিটা স্টার্ট করেছিলাম, আমাদের সাথে জয়েন করেছেন ডক্টর রাজীব ভার্মা ফ্রম হিজ ফ্রম মুম্বাই, এবং হি ইজ আ ওয়ান্ডারফুল prosthodontist and he is my mentor. He's a life coach and he's watching us. And thank you, Dr. Rajiv Verma, for enjoying the show. আমি জানি না whether he is understanding our language or not, but he is just watching us and he is sending love react, and he has said hi to all my friends in Bangladesh. Hello, Dr. Rajiv. How are you? I hope you are doing well. Thank you, Dr. Rajiv Verma, for watching my show. And I hope, I think you always in our support, and you always find us very, we have always seen you very much kind to our Bangladeshi people, and you are really a wonderful speaker. Thank you. Sir, আমরা আমাদের যে কোয়েশ্চেনে ছিলাম যে আমরা এই যে ওবেসিটি ট্রিটমেন্ট নিয়ে কথা বলছিলাম, আপনি এর মাঝখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছেন। স্যার, একটা কোয়েশ্চেন বারবারই আসে যে সার্জারির পরে ওবেসিটি ট্রিটমেন্ট, যারা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাচ্ছেন, তারা কি সার্জারির পরে নর্মালি খাওয়া দাওয়া করতে পারেন? আচ্ছা, এখানে যে জিনিসটা আমাদের সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত ছিল, সেটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট সবারই করা উচিত অ্যাটলিস্ট 6 মাস। তো ঠিক আছে, আমরা যেহেতু সার্জারিতে আগে চলে গেছি, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি আজকে আপনার সার্জারি হলে আপনি কালকে সকাল থেকেই আপনি সকাল থেকেই কিন্তু লিকুইড ডায়েট শুরু করবেন, এবং সেই লিকুইড ডায়েটটা 2 সপ্তাহ আপনি খাবেন। এরপরে একটু সেমি সলিড খাবার, পিউরিড ফুড আপনি খাবেন। 3 সপ্তাহ পর থেকে আপনি সফট রাইস খেতে পারবেন। আপনি 4 সপ্তাহ পর থেকে আপনি নর্মাল খাবার আপনি খেতে পারবেন, কিন্তু সেটার পরিমাণ হবে কম। অনেকে প্রশ্ন করে থাকেন, আমি যে আগে এতগুলো খাবার খেতাম, এখন আমি এত কম খাবার খেলে আমি কি চলতে পারবো? সেক্ষেত্রে এর একটা সায়েন্টিফিক উত্তর আছে। সেই উত্তরটা হচ্ছে, আমাদের শরীর থেকে এক ধরনের হরমোন সিক্রিট করে, ওই হরমোনটার নাম হচ্ছে গ্রেলিন। গ্রেলিনটা সিক্রিট করে হচ্ছে স্টোমাকের ফান্ডাস থেকে। স্টোমাকের অনেকগুলো ভাগ আছে, যারা ডক্টর তারা তো বুঝতে পারবেনই।
আর যারা ডক্টর না তারা একটু কষ্ট করে গুগল করলেই দেখতে পারবেন স্টমাকের ফান্ডাসটাকে আমরা বাইপাস করি। সেই ফান্ডাসটাকে বাইপাস করলে আপনার অটোমেটিক্যালি কিন্তু খাবারের রুচিটা একটু কমের দিকে আসবে। এবং সত্যি কথা বলতে কি, আমরা একটু আগে বলেছি যে 1400 ক্যালোরি হলে একজন সিডেন্টারি মানুষ যে কোনো কায়িক পরিশ্রম করেন না তিনি কিন্তু চলতে পারবেন। আমরা কিন্তু ওই আমাদের অপারেশনের মাধ্যমে 12 থেকে 1400 ক্যালোরি আপনাকে দিতে পারবো। সুতরাং আপনি মনে করবেন না যে আপনার অ্যামাউন্ট, এখন কথা হচ্ছে যে আপনার যদি 10 কেজি আপনার লোহা থাকে সেটা আপনি নেবেন, নাকি আপনার যদি 500 গ্রামস গোল্ড থাকে সেটা আপনি নেবেন? আপনি গোল্ডই তো নেবেন, তাই না? আপনি এতগুলো জাঙ্ক ফুড খাওয়ার আপনার দরকার কি? ইউ টেক গোল্ড, যেটা আপনার শরীরের সব কাজ করে দিবে, অ্যাট দি সেম টাইম আপনাকে সুস্থ রাখবে, অ্যাট দি সেম টাইম আপনাকে বেশি দিন বাঁচতে সাহায্য করবে। আপনি সেটা করবেন, নাকি আপনি 10 কেজি লোহা নিয়ে বলবেন না আমার কাছে 10 কেজি লোহা আছে? আমি তো মনে করি যে না, আপনার গোল্ডই নেওয়া উচিত। স্যার, সার্জারির ব্যাপারটা যখনই চলে আসলো তখন আমাদের দেশে তো আসলে একটা টেন্ডেন্সি আছে মানুষের মধ্যে যে হয়তো বড় ধরনের কোনো সার্জারির ক্ষেত্রে তারা অনেক সময় দেশের ট্রিটমেন্টের চাইতে বিদেশের ট্রিটমেন্টের প্রতি আস্থা রাখে বেশি, বা কখনো কখনো হয়তো আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস গুলাকে তারা হয়তো এক্সপ্লোরই করছে না, তারা হয়তো বিদেশে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দেশে এখন মানে সার্জারি গুলো কতটুকু আপডেটেড? আমি আপনাকে একটু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু এখন সারা দুনিয়াতেই, এখন তো আমরা একটা কথা বললে আপনি সেটা ইমিডিয়েটলি জাজ করতে পারেন। লাইক আমি বললাম যে রু অ্যান্ড ওয়াই, ROUX -EN -Y, রু অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস, ইট ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড নাও। তো এই অপারেশনটা আমরা এখন এখানে করতে পারছি এবং আমাদের রেজাল্টস বেশ ভালো। আমাদের ফুল ফাজের বেরিয়াট্রিক সার্জারি ইউনিট আছে, আমাদের সাইকোলজিস্ট আছে, আমাদের ডায়েটিশিয়ানস আছে, সার্জনস, আমাদের বেরিয়াট্রিক বেড, বেরিয়াট্রিক অপারেশন থিয়েটার, বেরিয়াট্রিক স্কোপস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ম্যান পাওয়ার, এভরিথিং ইজ অ্যাভেলেবল নাও আমাদের হসপিটালে। এবং এই সার্জারিগুলো এখানে করা সম্ভব হচ্ছে। ওকে, তার মানে আমাদের দেশে এখন মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আপনি কিন্তু চাইলেই বিদেশে গিয়ে যে খরচটা করতেন, যেই পরিশ্রমটা বিদেশ থেকে গিয়ে করে আসেন, তার থেকে অনেক কম খরচ, অনেক কম পরিশ্রমে আপনি আমাদের দেশেই আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকেই যে কোনো ধরনের অপারেশন, যে কোনো ধরনের সার্জারি করে ফেলতে পারবেন। ইনফ্যাক্ট এই কথাটা আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামেই বলে এসেছি। আমরা যে ডিপার্টমেন্টের ডক্টরের সাথে কথা বলেছি তার কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে তার ডিপার্টমেন্টের যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস সেটা বাইরের স্ট্যান্ডার্ডে কম্পেয়ার করলে কতটুকু আপডেটেড বা কতটুকু মডার্ন। প্রত্যেকেই একটা কথা বলেছেন যে না, আমাদের দেশের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস গুলা এখন অনেক বেশি আপডেটেড। সো অযথা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করা, অযথা বাইরে গিয়ে সার্জারি করে আসা, এই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশে এখন অনেক ফ্যাসিলিটিস আছে। স্যার, আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি। আমরা আজকে অনেক কিছু জানলাম। শেষে এসে যে বিষয়টা নিয়ে জানতে চাই যে এই যে সার্জারিগুলো করা হচ্ছে এইটার কোনো সাইড ইফেক্টস, যেটা আপনি কোনো কমপ্লিকেশনস আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কমপ্লিকেশনস আছে। কমপ্লিকেশনস কিন্তু আমরা অলরেডি একবার বলেছি উত্তর দেওয়ার সময়। তো আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি একটু মেডিকেল ট্রিটমেন্ট সম্পর্কে বলতে চাই। মেডিকেল ট্রিটমেন্ট বলতে ওবেসিটি যখনই ডায়াগনোসিস হবে, আপনি নিজেই তো এখন ডায়াগনোসিস করতে পারবেন আমি আশা করি যে আপনি ওবেজ কি ওবেজ নন। আপনি যদি ওবেজ হন তারপরে বাড়িতে বসেই কিন্তু আপনি আপনার ট্রিটমেন্ট প্ল্যান আপনি নিজেও করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি ওবেজ, তারপরে আপনি আপনার ডায়েটটা 14 থেকে 1600 ক্যালোরির মধ্যে করে ফেলেন, বারবার সেটা খান। এবং আপনি যদি টিনেজার হন তারপরে আপনি মিনিমাম 1 ঘন্টা সপ্তাহে 5 দিন ভিগোরাস এক্সারসাইজ করবেন। আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে পরে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার 5 days a week এক্সারসাইজ করবেন।
এবং আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস গ্রহণ করবেন। আর এই খাবারটাকে একটু ডিভাইড করবেন, সেই 1400 ক্যালোরিটাকে আপনি ডিভাইড করবেন ইন্টু 3 to 4 মেজর মিলস। স্টপ স্ন্যাকিং। আপনি বিকেলবেলায় 2টা সিঙ্গাড়া, একটা কলা। কলার কথাটা একটু বলে রাখি, কলাতে পটাশিয়াম আছে। যারা রেনাল ফেইলারের রোগী তারা নিশ্চয়ই কলা বা ফ্রুটস বা শাকসবজি এগুলো খাওয়া নিষেধ তাদের। কলাতে কিন্তু সব থেকে বেশি এনার্জি থাকে। সুতরাং কলা খাওয়ার ব্যাপারে যারা ওবেস তারা খুব সাবধান, কলাটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশে খুব সুস্বাদু আম পাওয়া যায়, সেই আমের ব্যাপারটা বলি। আপনি যদি ছোট আম হয় ডেলি একটার বেশি খাবেন না। আপনি যদি বড় আম হয় তাহলে 1/3 মানে 2 পাশের 1 পাশটা আপনি খেতে পারবেন। লিচিস আপনি একদিনে 4টার বেশি খেতে পারবেন না। পেঁপে পেঁপে যদি বেশি মিষ্টি হয় তাহলে পরে কিন্তু ইট ক্যান বি অলসো অফ প্রবলেম, যারা ওবেস তাদের জন্য, যারা ডায়াবেটিক তাদের জন্য। তো সেজন্য যেসব সাধারণ জিনিস আপনি কিন্তু বাসায় শুরু করতে পারেন। আর তারপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি যে কোনো ব্যারিয়াট্রিক সেন্টারে গিয়ে, যেমন একজন কিটো ডায়েটের কথা বলেছেন, কিটো ডায়েট ইজ নট ভেরি মাচ নোন টু মি। কিছু কিছু জায়গা আছে অ্যাডভার্টাইজমেন্ট করে তারা মানে তারা 15 দিনের মধ্যে এত কেজি ওয়েট কমায় ফেলবে, একটা বেল্ট দিয়ে ওয়েট কমায় ফেলবে, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনারা শুনতে পাবেন। কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো বৈজ্ঞানসম্মত কিনা আমার সন্দেহ আছে। সেগুলো যাচাই করে দেখে আপনারা ব্যবহার করবেন বলে আমি মনে করি। তারপরে আমি বলতে পারি ডায়েটটাকে ক্যালোরি আপনি ঠিক করবেন, স্পেসিং করবেন ডায়েটটাকে, এক্সারসাইজ করবেন। এই তিনটাতে যদি আপনার না হয় তাহলে পরে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। আমরা দেখবো কোনো মেডিকেল রিজনস আছে কিনা, আপনার কোনো হরমোনের প্রবলেম আছে কিনা, আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা যে জন্য আপনি স্থূলতা বা আপনার ওজন বেড়ে যাচ্ছে, সেগুলো আমরা দেখবো। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত যে তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেই ডিজিজের ফলে সে মোটা হয়ে যাচ্ছে কিনা। এরপরে ইফ ইউ কাম টু দি ডক্টর, দেয়ার আর মেনি মেডিকেশনস এখন অ্যাভেলেবেল। যদিও কোনো মেডিকেশনস 100% প্রুফ না যে সেটা ওজন কমায় ফেলবে, বাট স্টিল দেয়ার আর মেডিকেশনস যেটা দিয়ে ওজন কমানো সম্ভব হতে পারে। তারপরে আমরা অ্যাটলিস্ট 6 মাস, অনেক সময় 1 বছর আমরা চেষ্টা করতে পারি এই ওজন কমানোর মেডিকেল ট্রিটমেন্টটা আমরা সার্জারিতে যাওয়ার আগে। কারণ সার্জারিতে গেলে ডক্টর আতিক যেমন বললেন, অনেকে দেশের ডক্টরের উপরে ভরসা করতে পারছেন না, আবার অনেকে সার্জারিটাকে ভয়ও পাচ্ছেন। দেশের ডাক্তার আছে কিন্তু তারা ভয়ও পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি রিলিজিয়াসলি মেডিকেল ট্রিটমেন্টটাকেও ফলো করি তাহলে পরে দেখা গেছে 2 to 5% পিপল ওনারা নর্মাল ওয়েট চলে আসছেন। কিন্তু সমস্যা হচ্ছে আবার হয়তো তারা লেজি হয়ে যাচ্ছে, ওই নিয়ম কানুন মেনে চলছে না, আবার ওয়েটটা বাড়ায় ফেলছে। কিন্তু সার্জারি করলে কি হচ্ছে যে ওই সুযোগটা আর নাই, মানে সে লেজি হলেও আর ওয়েটটা সে বাড়াতে পারছে না। এবার আপনার আসল প্রশ্নে আসে যে কমপ্লিকেশনস কি। কমপ্লিকেশনস গুলো কিন্তু আমরা আগেই বলেছিলাম যে এটা অপারেশনের সময় হতে পারে কমপ্লিকেশনস, অপারেশনের ইমিডিয়েট পরে হতে পারে, এবং অপারেশনের বেশ অনেক কিছু পরে হতে পারে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে 5 থেকে 7 বছর পরে দেখা যাচ্ছে আপনি যে অপারেশনই করেন না কেন আবার কিন্তু আপনার ওয়েট গেইন হতে পারে যদি আপনি সেই ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ এবং কিছু ওষুধপত্র ঠিক মতো মেনটেন না করেন। তার মানে আমরা আজকে পুরো প্রোগ্রামে ওবেসিটি নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওবেসিটি কি থেকে শুরু করে ওবেসিটির সার্জারির কমপ্লিকেশনস কি হতে পারে সবকিছু নিয়ে এত বিস্তর একটা আলোচনা হলো, এত মানে এনজয়েবল একটা আলোচনা হলো, নলেজেবল একটা আলোচনা হলো। আমার মনে হয় যে এটা নিয়ে, ওবেসিটি নিয়ে এই ধরনের আলোচনা ইন্টারনেটে খুব কম পাওয়া যাবে, এবং যাদের এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, আমার মনে হয় যে আজকের এই আলোচনার মধ্যে আমরা অনেকগুলো বিষয়কে তুলে ধরেছি। একদম ওবেসিটির কারণে কি কি কারণে হতে পারে, এটার মানে
ওবিসিটি হলে কি ধরনের প্রবলেম হতে পারে স্যার মেডিকেল প্রবলেমের কথা, শারীরিক প্রবলেমের কথা বলেছেন, মানসিক প্রবলেমের কথা বলেছেন। পাশাপাশি ওবেসিটি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। খাবারের ব্যাপারে স্যার বেশ গুরুত্ব দিয়েছেন যে খাবার কিভাবে চয়েস করতে হবে, খাবার চয়েস করার ক্ষেত্রে আমাদেরকে বেশ ট্রিকি হতে হবে। এবং শেষ পর্যন্ত স্যার সার্জারির কথা বলেছেন, আমাদের দেশে কোন স্ট্যান্ডার্ডে সার্জারি হচ্ছে এবং এই সার্জারিগুলোর ভালো অ্যাডভান্টেজগুলা কি এবং সেগুলোর সাইড ইফেক্ট নিয়েও আমরা আজকে আলোচনা করেছি, যেটা সাধারণত ডক্টর অ্যাভয়েড করে যান। অনেক সময় বলেন না সার্জারি শুধু ভালো দিকগুলাই তুলে ধরছেন, বাট আমরা সার্জারি করে পরবর্তীতে কি কি কমপ্লিকেশন হতে পারে সেটার কথা আমরা তুলে ধরেছি। তো স্যার এটাও বলেছেন যে রাস্তায় নামলে আসলে আমরা গাড়িতে আমরা অ্যাক্সিডেন্ট করতেই পারি, কিন্তু তাই ভয় কি আমরা রাস্তায় নামবো না? না, আমাদেরকে রাস্তায় নামতে হবে। তো আমরা আজকে পুরো একটা ঘন্টা স্যারের সাথে আলোচনা করলাম ওবিসিটি নিয়ে এবং খুব সুন্দর করে আমরা ওবিসিটির পুরো ব্যাপারটা জেনেছি, সার্জারি সম্বন্ধে জেনেছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো বিষয়টাকে আমাদের জন্য উপস্থাপন করার জন্য। আপনাকে ধন্যবাদ ডক্টর আতিক, দর্শকদেরও অনেক ধন্যবাদ এবং অর্গানাইজারদেরও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুধু দর্শক মন্ডলী যারা এতক্ষণ ধরে আজকের এই প্রোগ্রামটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আশা করি আপনি এই বিষয়টি সম্বন্ধে অনেক বেশি সচেতন থাকবেন এবং আপনার পরিবারের কেউ যদি এই ধরনের অসুবিধায় পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন এভারকেয়ার হসপিটাল ঢাকা। এবং আপনি আমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর কমেন্টস আপনি কমেন্ট করতে পারেন। এই ভিডিওটি আজকে লাইভ শেষ হওয়ার পরে আমাদের টাইমলাইনে থেকে যাবে ই ডক্টরের পেজে, এভারকেয়ার হসপিটাল ঢাকার পেজে এবং ইউটিউব চ্যানেলে। আপনি চাইলে কিন্তু ভিডিওটি আপনার রিলেটিভস যারা আছেন, যাদেরকে মনে হয় যাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, তাদের মধ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।